শহরের এই কোলাব্যস্ত জীবন থেকে একটু দূরে সবুজের সমারোহ আর বনানীর শ্যামল নীলিমায় কেনা যেতে চায়। ঢাকা থেকে মাত্র 25 কিলোমিটার পূর্ব দিকে প্রাকৃতিক সৌন্দর্যের ছায়ায় ঢাকা, পাখিদের কলরবে মুখর এরকম একটি জায়গা হচ্ছে সোনারগাঁও, যা নিঃসন্দেহে পর্যটকদের মন কেড়ে নেয়। এই সোনারগাঁয়ের সঙ্গে জড়িয়ে আছে সোনালী অতীতের এক সুবর্ণ অধ্যায়ের উল্লেখযোগ্য স্মৃতি। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজ আমি আপনাকে নিয়ে যাব ঢাকায় খুব নিকটবর্তী নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁতে। যারা ইতিহাস এবং ঐতিহ্যের কাছাকাছি থাকতে ভালোবাসেন তাদের জন্য নিঃসন্দেহে পরিবার পরিজন নিয়ে একটি ঘুরতে যাওয়ার মতো জায়গা হচ্ছে এই নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও। সোনারগাঁ যাওয়ার জন্য প্রথমে আপনার চলে যেতে হবে ঢাকার গুলিস্তানের বঙ্গবন্ধু স্টেডিয়াম সংলগ্ন দোয়েল বা স্বদেশী বাস কাউন্টারে। এখান থেকে বাসের টিকিট কেটে সোজা কাস্টুর ভিসায় চলে যাবেন মোগরাপাড়া বাস স্ট্যান্ড। আর এর জন্য আপনার সময় লাগবে সর্বোচ্চ 40 মিনিট। এই মোগরাপাড়া বাস স্ট্যান্ড থেকেই আপনি অটোরিকশা যোগে 10 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন সোনারগাঁ লোকশিল্প জাদুঘরের গেটে। সোনারগাঁ গিয়ে শুধু লোকশিল্প জাদুঘরই নয়, তার পাশাপাশি মোগল আমলের স্মৃতি বহন করা গোয়ালদি শাহী জামে মসজিদ এবং সর্বশেষ আমি যাব বৈদ্যার বাজার নৌকাঘাট, যেখান থেকে সহজেই আমি যেতে পারবো মায়াদ্বীপ। সোনারগাঁ জাদুঘরের গেটে আসার পরে 50 টাকার টিকিট কেটে ঢুকে গেলাম জাদুঘরের ভিতরে। আবহমান গ্রাম বাংলার লোকসাংস্কৃতিক ধারাকে বিকশিত করার উদ্যোগে 1975 সালে শিল্পাচার্য জয়নুল আবেদিনের উদ্যোগে সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরের একটি পুরান বাড়িতে প্রতিষ্ঠা করা হয় এই লোক ও কারুশিল্প ফাউন্ডেশন। পরবর্তীতে এই বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কমপ্লেক্সটি প্রায় 100 বছর পুরাতন সর্দার বাড়িতে স্থানান্তর করা হয়। এখানে আরও রয়েছে একটি সমৃদ্ধ গ্রন্থাগার, কারুপল্লী এবং একটি বিশাল লেক। এই বড় সর্দার বাড়ির বাহিরের সৌন্দর্য দেখলে আপনারা যে কেউই বিমোহিত হয়ে যাবেন। ঢোকার সময় আমি অতিরিক্ত 100 টাকা দিয়ে এই বড় সর্দার বাড়িতে প্রবেশের টিকিট কিনে নিয়েছিলাম। 12 ভূঁইয়া মোগল আমল ও ব্রিটিশ শাসন আমল ধরে এই বড় সর্দার বাড়ির বয়স প্রায় 600 বছর। বাংলার স্থাপত্যশৈলী প্রায় সব নিদর্শন যেন একসঙ্গে গাঁথা এই বাড়িটিতে। এছাড়া ভবনটির সামনে দুটি ঘোড়ার উপর দুজন অশ্বারোহী সুসজ্জিত সৈনিক সর্দার বাড়ির শান শৌকতের কালের সাক্ষী হয়ে এখনও দাঁড়িয়ে আছে। এই প্রাসাদটির বাহিরের সৌন্দর্য থেকে ভিতরের সৌন্দর্য দেখে আমি আরও বেশি অবাক হয়েছি। বহুল আলোচিত ঐতিহাসিক এই বড় সর্দার বাড়ির আয়তন প্রায় 27,400 বর্গফুট। বাড়িটির নিচতলায় কক্ষ সংখ্যা 47টি এবং দ্বিতীয় তলায় কক্ষ সংখ্যা 38টি। প্রতিটি দেয়ালে লক্ষ্য করলে পাওয়া যাবে সুনিপুণ হাতের কারুকার্য। এই সৌন্দর্য দেখার পর আমার আর বুঝতে বাকি থাকলো না যে মুঘল আমলের স্থাপত্য শিল্পটি কতটা উন্নত ছিল। ভবনটি নির্মিত হয়েছে ছোট ছোট পাতলা জাফরি ইট, বারান্দা ঘেরা উঠান, উপরে ত্রিভুজাকৃতির দেয়াল, নিচে অষ্টভুজ পিলার, যার দেয়ালের পরতে পরতে সূক্ষ্ম কারুকাজ। চুনসুরকির আস্তরণের দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয় এই সর্দার বাড়িটি। সর্দার বাড়িতে মোট 10টি গ্যালারি রয়েছে। সর্দার বাড়ির এই ছোট ছোট ঘরগুলোতে সুসজ্জিতভাবে রাখা আছে 16-17 শতাব্দীর সকল নিদর্শনগুলো। বাংলায় সুলতানি আমলের পথ ধরে মুঘল আর সর্বশেষ ব্রিটিশ রাজত্বের ইতিহাস ঐতিহ্যের ধারক বড় সর্দার বাড়িটি নির্মাণ করেছিলেন বড় সর্দার নামে একজন ব্যবসায়ী। তখন থেকেই এই ভবনটির পরিচিতি বড় সর্দার বাড়ি হিসাবে। সর্দার বাড়ি থেকে বের হয়ে একটু এগিয়ে দেখতে পেলাম লোকশিল্প জাদুঘরের পুরাতন সেই ভবনটি। এই ঢোকার পথেই চোখে পড়লো একটি স্টল, যেখানে সাজানো আছে বাঙালি কৃষকদের হারিয়ে যাওয়া সেই জিনিসগুলো। তার মধ্যে আছে লাঙল, মই, কৃষকের মাথার টুপি, মাছ ধরার জাটকা, ধান পরিষ্কার করার কুলা ইত্যাদি জিনিসপত্র। এরপরেই ঢুকে পড়লাম জয়নুল আবেদিনের লোকশিল্প জাদুঘরের ভিতরে। জাদুঘরটির ভিতরে রয়েছে বাংলাদেশের গ্রাম বাংলার প্রাচীন শিল্পীদের সুনিপুণ হাতের তৈরি বিভিন্ন শৈল্পিক এবং দৈনন্দিন জীবনের ব্যবহার্য নানা পণ্য সামগ্রী। গ্যালারিগুলোতে রয়েছে কাঠখোদাই, কারুশিল্প, পটচিত্র ও মুখোশ। আরও রয়েছে আদিবাসী জীবন ভিত্তিক নিদর্শন, গ্রামীণ লোকজীবনের পরিবেশ, লোকজ বাদ্যযন্ত্র ও পোড়ামাটির নিদর্শন। কিছু দূর এগিয়ে গিয়ে দেখতে পেলাম তামা, কাঁসা, পিতলের নিদর্শন, লোহার তৈরি নিদর্শন, লোকজ অলঙ্কার সহ রয়েছে আরও বহু কিছু।
এই দুই ভবনের বাইরে আরও রয়েছে পাঠাগার, ডকুমেন্টেশন সেন্টার, সেমিনার হল, ক্যান্টিন, কারুমঞ্চ এবং গ্রামীণ উদ্যোগ ও বিভিন্ন রকমের বৃক্ষ। কিছু দূর সামনে এগিয়ে গেলে দেখতে পাই আমি মনোরম লেক। লেকের মাঝে ঘুরে বেড়ানোর জন্য নৌবিহার, মৎস্য শিকারের সুন্দর ব্যবস্থা ও পঙ্খিরাজ নৌকা। এমনকি ভিতরে আরও রয়েছে শিশুদের খেলার জন্য নাগরদোলা, চরকি, আরও কত কি। এছাড়াও প্রতি বৈশাখ মাসে এখানে সাড়ম্বরে আয়োজিত হয় লোকশিল্প মেলা। এই মেলায় লোকসঙ্গীত, যাত্রাপালা, কবিগান ইত্যাদি লোকসংস্কৃতির ঐতিহ্যবাহী অনুষ্ঠানমালা পরিবেশন করা হয়। মেলায় দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসেন লোকজ শিল্পী ও কারুশিল্পীরা। মাটি, শোলা, বাঁশ, পেট, কাপড় সহ বিভিন্ন হস্তশিল্পজাত সামগ্রীও বিক্রি করা হয় এই মেলায়। একটু পরেই এগিয়ে গিয়ে দেখা মিলল এমন একটি জিনিসের যা আমি অনেক বছর পর দেখলাম। এটি হচ্ছে আমাদের সেই গ্রাম বাংলার প্রথম বায়োস্কোপ। সচরাচর সব জায়গায় এটি দেখতে পাওয়া যায় না। এটি দেখে আমি খুবই আবেগপ্রুত হয়ে পড়লাম। এই লোকশিল্প জাদুঘর থেকে বের হয়ে আমি চলে আসলাম গোয়ালদি গ্রামে। মুঘল আমলের 12 ভূঁইয়ার মধ্যে সবচেয়ে শক্তিশালী ইশাখার রাজধানী ছিল এই সোনারগাঁও, এবং সোনারগাঁয়ের একটি গ্রাম হচ্ছে গোয়ালদি। গোয়ালদি গ্রামের হোসেন শাহী মসজিদ মুসলিম স্থাপত্যের এক অনুপম নিদর্শন। সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলে এই মসজিদটি নির্মিত হয়। আলাউদ্দিন হোসেন শাহের রাজত্বকালে মোল্লা হিজবার আকবর 925 হিজরি 15 শাবান মোতাবেক 1519 খ্রিস্টাব্দের 12 আগস্ট এই মসজিদ নির্মাণ করেন। তিনি বাংলার সুলতানদের মধ্যে প্রসিদ্ধ ছিলেন। কারুকার্যময় মসজিদটির নির্মাণের দীর্ঘদিন পর এটি ধ্বংসস্তূপে পরিণত হয়। পরে এটি আবার নির্মাণ করা হয়। পুনর্নির্মাণের আগে অংশের অস্তিত্ব ছিল। গোয়ালদি গ্রামে মসজিদটি নির্মিত হয় বলে এর নাম দেওয়া হয় গোয়ালদি হোসেন শাহী মসজিদ। সোনারগাঁয়ের যেসব মুসলিম স্থাপত্য রয়েছে তার মধ্যে প্রাচীন আরবীয় শিল্পরীতিতে নির্মিত এই মসজিদটি হচ্ছে সবচেয়ে আকর্ষণীয়। তাছাড়াও তাদের রাজত্বকালে তারা বিভিন্ন ইমারত নির্মাণ করেন। সেই সময় প্রত্যেকটি মসজিদ, খানকা ও সমাধি আরবীয় অলঙ্করণে সজ্জিত। এলাকার পানাম, আমিনপুর, গোয়ালদি, মোগরাপাড়া, দমদমা, ভাগলপুর, সাচিল্লাপুর, মহজমপুর এসব গ্রামে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এসব প্রকৃতিসমূহের ধ্বংসাবশেষ। এখান থেকে বের হয়ে সর্বশেষে আমি চলে যাব সোনারগাঁ থানারই বৈদ্যার বাজার নৌকাঘাটে। এই নৌকাঘাটের আশেপাশের পরিবেশটি দেখতে খুবই মনোরম এবং খুবই সুন্দর। এখান থেকে আপনারা স্থানীয়ভাবে নৌকা ভাড়া করতে পারবেন। এই নৌকায় করে আধা ঘন্টা পথ পাড়ি দিলেই সামনে চলে আসবে মায়াদ্বীপ। এই মায়াদ্বীপে আপনারা এই মনোরম পরিবেশে কিছুক্ষণ সময় পরিবার পরিজন নিয়ে কাটিয়ে আসতে পারেন। এই সোনারগাঁয়ের সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে আকর্ষণীয় যে জায়গাটি সেটির নাম হচ্ছে ঐতিহ্যবাহী পানামনগর। এই পানামনগর নিয়ে আমার সম্পূর্ণ একটি ভিডিও আছে, যার লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে। আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন বা উপরের আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটি দেখতে পারেন।
আজকে আমার সোনারগাঁ ব্লগ এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদের প্রত্যেকের ভালো লেগেছে and hope all of you guys enjoyed my video. So see you soon in my another new vlog in another new destination. Till then, Allah Hafiz.